প্রথম পর্ব জলপাইগুড়ি জেলার একটা চা বাগানে, যেই চা বাগানে আমি জন্মেছিলাম। চা বাগানটার নাম হলো গয়ের কাটা। একদম নির্জন চা বাগান, ৫-৭টা বাঙালি পরিবার, আর বেশিরভাগই মলেশিয়া সাঁওতাল ছেলে মেয়েরা আমার বন্ধু, একটা পাঠশালা। ওই বাগানে আমার প্রথম ৫ বছর কেটেছিল এবং আমার যাবতীয় খেলাধুলো, দৌড়াদৌড়ি, প্রকৃতির সঙ্গে মেলামেশা সব ওই বাগানে, ওই চা বাগান, গাছপালা, পাশে ফরেস্ট, দিন দুপুরে হরিণ দেখা, এসবই তো দিয়ে শুরু। যখন আমাকে দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ আমাকে বললেন ধারাবাহিক উপন্যাস দেশ পত্রিকা লিখতে, তখন আমার পক্ষে হ্যাঁ বলা সম্ভব ছিল না। কারণ আমি দেখতাম আমার অতীতে যারা দেশে লিখেছেন, যারা লেখা পড়েছি, তেমন চৌরঙ্গি, কুড়ি দিয়ে কিনলাম, বা সমরেশ বসুর অনেক উপন্যাস, যেগুলো অনেক দিন ধরে দেশে ছাপা হয়েছে, অত বড় উপন্যাস লেখার ক্ষমতা আমার ছিল না। আমি বড় জোর ১০০ পাতার উপন্যাস লিখতে পারি, তখন আমি না বলেছিলাম। যদি অবাক হয়ে গিয়েছিলেন এই কারণে, একজন নতুন লেখক অত বড় একটা অফার পেয়েছে, দেশের উপন্যাস লিখলে সারা পৃথিবীতে পাঠকের কাছে পৌঁছে যাবে, সে কিনা না বলছে। তো কারণটা জানতে চাইলেন। আমি আমার মাথায় কোনো গল্প নেই। তখন বলছে, আরে এতে কোনো সমস্যা নেই, তুমি নিজেকে নিয়ে লেখো, আজ রাত্রে ভাবো। সেই রাত্রে আমি ভাবছিলাম নিজেকে নিয়ে কীভাবে লেখা যায়। এই নিজেকে নিয়ে লিখতে 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 ভাবতে 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 উত্তরাধিকারের জন্ম হলো। সেই ছেলেবেলা, সেই চা বাগান, আমি আছি উপন্যাসে, অথচ আমি নেই, এটা অদ্ভুত খেলা। অনিমেষের চরিত্র তৈরি হলো, যে অনিমেষের 30% আমি, 70% আমি নই। এই অনিমেষ চা বাগান থেকে জলপাইগুড়ি শহরে এলো, তাকে নিয়ে উপন্যাস। এবং যখন উপন্যাস শেষ হলো, আমি ভাবলাম বেঁচে গেছি, তখন প্রায় 400 পাতা লিখে ফেলেছি। ওখান থেকে আমার পড়াশোনার তাগিদে আমার ঠাকুরদা আমাকে নিয়ে এলেন জলপাইগুড়ি শহরে। ভর্তি হলাম জলপাইগুড়ি জেলা স্কুল। যখন বাংলা অনার্স নিয়ে ভর্তি হলাম, এবং আমার মাস্টারমশাইয়ের নাম ছিলেন অধ্যাপক কনক বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক চারু বন্দ্যোপাধ্যায়ের ছেলে, যে চারু বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তিনি যখন অবাক হয়ে শুনলেন যে আমি রবীন্দ্রনাথ পড়িনি, অথচ বাংলায় অনার্স নিয়েছি,
আমায় বললেন, হয় তোমাকে এখনই বের করে দেওয়া উচিত, নয় তোমাকে 6 মাস সময় দিচ্ছি, রবীন্দ্রনাথের গল্প উপন্যাসগুলো পড়ে আমার সাথে কথা বলবে। সেই যে দুর্দার পড়তে আরম্ভ করলাম, এখনও পড়া শেষ হয়নি, পড়েই যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের রক্তকরবী। রবীন্দ্রনাথ সম্ভবতই দেশকে ব্যাখ্যা করতে গিয়ে শাসক এবং শাসিতের সম্পর্কের যে বিন্যাস বা যে সম্পর্ক হওয়া উচিত বা আদর্শ সম্পর্ক হওয়া উচিত, সেটাকে কখনোই আধুনিক জাতিরাষ্ট্রের মতো আইনের দ্বারা শাসিত এভাবে উনি ভাবেননি। উনি ভেবেছিলেন শাসক এবং শাসিতের মধ্যে একটা সহজ সরল সম্পর্ক। আইন সেখানে চোখে কালো কাপড় বেঁধে থাকে না, আইন দেখতে পায় মানুষকে, সেই অনুযায়ী সে বিচার করে। সেই বিচারকে রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রেই বলেছেন হৃদয়ের বিচার। হৃদয় যেখানে সঠিকভাবে বিচার করে সেই বিচারের কথা বলেছেন। রক্তকরবী নাটকের নায়ক রঞ্জন। রঞ্জনকে আমরা নাটকে একবারই দেখি, কখন? যখন সে মৃত, রঞ্জন আর নেই, তখন আমরা রঞ্জনকে দেখি। রঞ্জনের কথা আমরা কার কাছে শুনি? নন্দিনীর কাছে। নন্দিনী বলে রঞ্জন এই রকম, রঞ্জন ওই রকম, রঞ্জন এভাবে বলে, রঞ্জন এভাবে ভাবে, যদি রঞ্জন আসে সব বদলে যাবে। ওই রঞ্জন আসছে, রঞ্জন কবে আসবে তার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। আমার যেটা মনে হয়েছিল কালবেলা একটা প্রেমের গল্প, কিন্তু প্রেক্ষাপটটা হচ্ছে রাজনৈতিক, উত্তাল সময়, উত্তাল কলকাতা, উত্তাল মফস্বল। ফলে আমি ওইভাবে আমার নিজের দেখা, তার সঙ্গে সমরেশ মজুমদারের দেখা, মানে একটা সিনেমা সবসময় ভালো হয় যখন সাহিত্যিকের যে অভিজ্ঞতা তার সঙ্গে যদি চলচ্চিত্রকারের অভিজ্ঞতাকে মেলানো যায়। ফলে কালবেলা আমার কাছে, আর মাধবীলতা চরিত্রটা আমার কাছে মনে হয়েছিল যে এ তো আমাদের স্বপ্নের মেয়ে। মানে মাধবীলতা মানে আমাদের সময় মনে হচ্ছিল এইরকম একটা মেয়ে তো ভাবা যায় না, সে রোম্যান্টিক, সে মহিলা সুলভ অথচ দৃঢ়, প্রচণ্ড দৃঢ় প্রত্যয় নিয়ে সে বাঁচার চেষ্টা করে। না, আমরা যখন এমএ পরীক্ষা দিচ্ছি তখন নকশাল আন্দোলনের জন্ম হয়নি, কিন্তু নকশাল আন্দোলনের গোপন প্রস্তুতি শুরু হয়েছিল এবং আমাদের
বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছেলে তারা না সিপিআই না সিপিএম অথচ বামপন্থী মানসিকতা, সেটা কী বোধহয় তার নিজেরা বুঝতো না। আমরা খুব ধন্দে ছিলাম। কফি হাউস ছিল তার একটা আলোচনা সেন্টার। তো আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু একদম প্রথম দিন থেকে কলকাতায় পাওয়া যাওয়ার পর, তার নাম শৈবাল মিত্র। শৈবাল সিপিআই করেছে, সিপিএম করেছে, তারপর দেখছি সিপিএম করছে না, কিন্তু কী করছে আমরা বুঝতে পারছি না। শেষ পর্যন্ত দেখলাম ওকে পুলিশ অ্যারেস্ট করলো, ও নকশাল নেতা হিসেবে। তখন কলকাতায় খুব লোডশেডিং হতো। তো একটা সন্ধ্যের ছবি একদম স্পষ্ট মনে আছে যে বাবা তখন উত্তরাধিকার লিখছেন মাঝপথে, দেশ পত্রিকায় প্রত্যেক সপ্তাহে বেরোচ্ছে। তো লোডশেডিংয়ের আলোয় বাবা লিখছেন তখনও। তো লিখতে লিখতে 2.5 পাতা মতো লেখা হয়েছে, আর মা পাশে মোড়াতে বসে সেটা শুনতেন। এই শুনে সেটাকে অ্যাপ্রুভাল দিতেন, হ্যাঁ ঠিক আছে আমি বাকিটা লিখবো। তখন আবার বাবা বাকিটা লিখতেন। তো এইটা প্রায় কালপুরুষ অব্দি আমি দেখেছি পুরো ট্রিলজিটা। তারপরে বোধহয় আর লক্ষ্যও করিনি, কিন্তু ওই পুরো ট্রিলজিটা ওরকমভাবেই লেখা হয়েছিল। আমরা জানতাম ও যা লিখছে একটা কাণ্ড এরকম হবে। সমরেশদার সঙ্গে আমার সম্পর্কের দৌড় শুরু হয় তার বিখ্যাত উপন্যাস বা প্রথম উপন্যাস দৌড়ের মাধ্যমে। সেটা আমি যখন আনন্দবাজার পত্রিকায় কাজ করতাম সেই সময় দেশ পত্রিকার বিনোদন সংখ্যায় এটা প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসটি পড়ে আমি মুগ্ধ হয়েছিলাম, কারণ সেই সময় রেসকোর্সে যাওয়ার আমার কখনো কোনো সুযোগ হয়নি। কিন্তু সমরেশদার লেখা পড়ে বুঝেছিলাম যে এই যে বিষয়টা নিয়ে উনি লিখেছিলেন তার কতখানি অন্তর্দৃষ্টি বা অভিজ্ঞতা না থাকলে এই উপন্যাস লেখা সম্ভব হতো না। এই আমি চিরকাল মেনে এসেছি। পরবর্তীকালে যখন আমি প্রকাশনা জগতে আসি তখন সমরেশদার প্রকাশক হিসেবেই কাজ করি, এবং সমরেশদার যে কালজয়ী যে সে উপন্যাসগুলি যেগুলো হচ্ছে কালবেলা বা কালপুরুষ বা উত্তরাধিকার, এছাড়াও বাকি যে উপন্যাস প্রতি বছর প্রকাশিত হয় তার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এছাড়াও যে কিশোরদের যে উপন্যাস অর্জুন সমগ্র, এটা একটা সমরেশদার সৃষ্টি, যে অর্জুন সমগ্র আমরা প্রকাশক হিসেবে আমরা তার সমস্ত বই বার করি। বাবার ইচ্ছে ছিল যে যদি কলকাতা কেন্দ্রিক কোনো গোয়েন্দা তৈরি করা যায়। মার আইডিয়া ছিল যে কলকাতা কেন্দ্রিক তো ফেলুদা রয়েছে, কলকাতা কেন্দ্রিক ব্যোমকেশ তো অনেকটাই কলকাতার বাসিন্দাই বলা যায়, যদি উনি অনেক বহু বাইরে গেছেন, ফেলুদাও বাইরে গেছেন। কিন্তু একদমই কলকাতা ছাড়া মফস্বলের কোনো ছেলে যদি হয়, কম বয়সী ছেলে, তাহলে হয়তো এটা একদম ইউনিক একটা কনসেপ্ট হবে। এটা মার মাথায় এসেছিল। তো সেই থেকে যথারীতি নিজেকে বাবা অর্জুন মনে করতেন, এবং অর্জুনের একজন মেন্টর ছিল অমল সোম। তো অমল সোমের বাড়িটা যে ডেসক্রিপশনটা রয়েছে সেইটা একদমই আমাদের জলপাইগুড়ির বাড়িটার ডেসক্রিপশনের ওই ছবিটা আঁকা আর কি। ওই হাকিমপাড়ার মাঝে সরু গলি দিয়ে একটা বাগান ঘেরা বাড়ি, এটা একদমই অমল সোমের বাড়ির ডেসক্রিপশন। আপনারা যারা পড়েছেন অর্জুন জানেন। এবং এইটা জলপাইগুড়িতে বাবা যে বাড়িটা থাকতেন পরবর্তীকালে জেলা স্কুলে পড়ার সময়, এটা ওই বাড়িটার ছবি। এরপরে প্রথম অর্জুনের গল্পটা হচ্ছে খুঁটিমারি রেঞ্জ। খুঁটিমারি রেঞ্জটা তো যথারীতি গয়ের কাটার বাড়িটার ছবি, ওটা অর্জুনের বাড়ি। ওখানে পেছন থেকে একটু এগোলেই আংলা ভাষা নদী এবং তার ওপারে খুঁটিমারি রেঞ্জের জঙ্গলটা। এই পুরো জিনিসটা না একটা অদ্ভুত দেখা গেল, একটা অদ্ভুত মাত্রা পেল। কিন্তু অর্জুন তখন আমাদের কাছে খুব প্রিয় হয়ে উঠল। আমি মনে করি যে আমি সমরেশদার একজন একনিষ্ঠ পাঠক,
এবং এবছরও যে ওর যে উর্নি উপন্যাস যেটা প্রকাশিত হয়েছে সেটা পড়েও আমি মুগ্ধ, যে এই চা বাগানের যে পরিবেশে যেভাবে উনি জিনিসটাকে মানে সামনে এনে দাঁড় করিয়েছেন সেটা হয়তো সাধারণভাবে কখনোই আমাদের মনে আসেনি, ভাবতেও পারিনি। অন্য দিক থেকে বলা যায় যে সমরেশদা একজন অত্যন্ত জনপ্রিয় লেখক, এবং প্রতি বছর যখন যার বই প্রকাশিত হয়, যেটা সাধারণত বইমেলার সময় বা নববর্ষের সময়, সমরেশদার একটা আলাদা জায়গা সবসময় রয়েছে। মানে বইমেলায় যখন সমরেশদা আমরা ওনাকে আমাদের প্যাভিলিয়ন নিয়ে আসি, তখন একটা বাইরে দীর্ঘ লাইন হয়ে যায় সমরেশদার স্বাক্ষর গ্রহণের জন্য। আমরা যখন কম বয়স তখন বাবার এই পপুলারিটিটাকে আমরা অ্যাসেস করতে কখনো পারিনি। খালি দেখতাম বইমেলায় গেলে বাবা, তখন আর আমাদের বাবা থাকতেন না, তখন একটা দূরের মানুষ, যার আশপাশে প্রচুর মানুষ ভিড় করে আছে, হাতে অটোগ্রাফের খাতা। তখন তো সেলফি নেওয়ার যুগ ছিল না, তো তারা অটোগ্রাফ নিচ্ছেন এবং তাদের বাবার সঙ্গে কথা বলছেন। আমরাই কথা বলার সুযোগ পেতাম না, আমরা দূরে দাঁড়িয়ে থাকতাম। যখন সেলফির যুগ এলো তখন আমি এও দেখেছি বইমেলাতে যে গর্ভধারিণী হাতি নিয়ে দুটি 22-23 বছরের মেয়ে হবে, তারা এসে সেলফি তুলে যাচ্ছে। হাতে গর্ভধারিণী সমরেশ মজুমদারের সঙ্গে সেলফি তুলছে, কিন্তু পাউট করে, মানে সেটা তার বোঝা যাচ্ছে যে এটা সালটা হয়তো 2011-12 আর কি, বা একটু পরে। I mean, as long as Somaresh Babu's Gunahash is concerned, it's a fairly racy kind of a novel, but it is written in the typical literary novelistic tradition, so a lot of things had to be managed, so to say, and there are certain extraneous things which also dictate the adaptation. For example, I mean, we had to completely change the ending, partly because, not solely because, but partly because one of the quote-unquote stars of Bengali cinema for a change was doing the protagonist's role, Dev. And but the way the novel ends, it doesn't quite make him a hero. It doesn't quite make him even an anti-hero. It reduces him to an ordinary man, which works beautifully in a novel, but given the business angle, the makers had to make the protagonist a kind of a hero. So we had to find a solution which will not look imposed but make him a hero. So the end is completely different. I had to write it on my own. Then there are other things, like sometimes there are some promises, some chrysalis, very promising chrysalis in the literary work, which you have to develop. Because of it's interesting because of the limitations of screenwriting. It actually gives you different kind of opportunities to enhance those chrysalises, to take it to some different kind of fruition. মা বাবা নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলেন। পছন্দের ছেলে যেটি, তিনি বাংলা MA পাস করেছেন। তখনকার স্ট্যান্ডার্ডে সুপুরুষ নন, সুতরাং কোথাকার জলপাইগুড়ির ছেলে ভালো করে ইংরেজি বলতে পারে না, এবং তার বাবা বলেছেন যে তুমি বাংলা MA পড়েছো, তোমার কোনো দায়িত্ব আমার নেই, সুতরাং পকেটে 1 পয়সা নেই। এরকম একটি ছেলেকে জামাই করার ব্যাপারে আমার মায়ের বাড়িতে যথেষ্ট রিজার্ভেশন ছিল। এখান থেকে বাবার চাকরির খোঁজ শুরু হলো। সেই চাকরির জন্য ইনকাম ট্যাক্সের পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে 10 মিডলটন রোডে একটা অফিস আছে, যেটা হচ্ছে জার্নাল বিজনেস ডিস্ট্রিক্ট।
1980 অনওয়ার্ডস আমি ওই বিল্ডিংয়ে পোস্টেড ছিলাম, সমরেশদা ওই বিল্ডিংয়ে পোস্টেড ছিলেন। আমার বাড়ি কুচবিহার, সমরেশদার বাড়ি জলপাইগুড়ি। সেই সময় সমরেশদা একজন মানে পার্সোনালিটি, সবাই সমরেশদাকে চেনেন যারা বাংলাতে পড়াশুনো করেছেন। উনি রেজিগনেশন লেটার দিয়েছিলেন যেহেতু উনি ওনার লেখাতে পুরো টাইমটা দেবেন। সমালোচক হিসেবে 5 বছর কাটিয়েছিলাম ওই আনন্দবাজারের পত্রিকা, দেশ পত্রিকার চলচ্চিত্র সমালোচক হিসেবে। তখন সব মোটামুটি সব বড় পরিচালক বা অনেক অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। সেটা এমন কিছু ব্যাপার না, হয় সবারই তো হয়। এবং 1979 সালে আমার গল্প নিয়ে শঙ্কর ভট্টাচার্য ছবি করে দৌড়। তো দৌড় করলো, তখন আমার একটা এন্ট্রি হলো গল্পকার হিসেবে চলচ্চিত্র জগতে। সমরেশ মজুমদার অত্যন্ত জনপ্রিয় একজন সাহিত্যিক। আমার যেটা মনে হয় আমরা কন্টেম্পোরারি, আমার থেকে কয়েক বছরের বড়, কিন্তু একই সময়ে আমাদের তারুণ্য যৌবন কেটেছে। আর রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটটাও প্রায় একই রকম, এবং আমরা দুজনেই প্রায় মধ্যবিত্ত ঘরের ছেলে। ফলে সমরেশ মজুমদারের সঙ্গে ওর লেখার সঙ্গে আমার অ্যাসোসিয়েশনটা খুব সহজে হয়। এখানে ভিজে মাটি আছে, কেঁচো পাওয়া যাবে। হ্যাঁ, কিছুটা মাটি খুঁড়তে হবে, তারপর এগুলোকে ধরে একটা কৌটায় ভরে নিয়ে নদীতে মাছ ধরতে যাব। হ্যাঁ, ভালো টোপ হবে। কাল হাটে বসে কিনবো। হ্যাঁ রে দীপা, তুই চাপা ফুল নিবি না? চল। আজ নয় রে, সন্ধে হয়ে যাবে, মা না পিঠে একেবারে ঝামা করে দেবে। চল চল চল। কখনো কখনো মনে হচ্ছে সমরেশ কি একটু অহংকারী, সমরেশ কি তার লেখা সম্পর্কে তার নিজের ধারণাটা এতই উচ্চ যে আমাদেরকে একটু নিচু চোখে দেখে। পরবর্তীকালে দেখলাম মানুষ বড় কুচুটে, এগুলো আমারই নিজের তুচ্ছ ভাবনা। আসলে কিন্তু সমরেশ খুব উদার মনের মানুষ। এবং আরেকটি জিনিস যেটা আমাকে সাগরময় ঘোষ মহাশয় বারে বারে বলতেন যে দেখো, লেখা তো কল্পনা, একটা ঘটনা তুমি দেখলে, তারপরে সেই চারা গাছটাকে মাটিতে পুঁতে তুমি বড় করছো, কিন্তু তোমার যদি কল্পনার জোর না থাকে, এ কথাটি বিমল কর বলতেন। সমরেশের কল্পনার ভাণ্ডার এত বিরাট। আমার এখনো মনে আছে যখন সমরেশ ওই একাডেমি অ্যাওয়ার্ড পাবে, তার সেই সময় যে বইটার জন্য পাচ্ছে, সেই সময় কিন্তু তার দেশ পত্রিকায় একটা ধারাবাহিক চলছে। আমার বেশ মনে আছে একদিন নিচের থেকে হন্তদন্ত হয়ে একজন পাঠক, তিনি প্রবীণ, তিনি সাগরদার ঘরে ঢুকে ভীষণ জোরে বলতে আরম্ভ করলেন সমরেশ ওই একাডেমি পেয়েছে শুনে। আমরা জানতাম ও যা লিখছে একটা কাণ্ড এইরকম হবে বলতে বলতে তিনি কিরকম উন্মাদের মতো বেরিয়ে গেলেন। সমরেশের মনটাও ঠিক সেই রকম, যেন এরকম একটা অভ্রের খনির মতো, তার ভেতরে পাটে পাটে যেমন একটা আলমারিতে থাকে সব সাজানো থাকে পোশাক, সেইভাবে ওর ভেতরে এগুলো সাজানো আছে। আর সবচেয়ে বড় কিছু প্রলিফিক রাইটার।
শুধু দেখা পা